সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের ৩৬% ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দ্রুত ব্যবস্থার তাগিদ। ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলা বান্ধা স্থলবন্দর। স্বাভাবিক ভারত ভুটান থেকে পাথর আমদানি সহ ব্যবসায়িক কার্যক্রম। আন্দোলনে নেপালে আটকা রফতানি হওয়া পাট আলুবাহী ট্রাক। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি, নিয়ম না মেনেই রাস্তা খনন। পরিত্যক্ত থাকছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু আজ। চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন চালক। প্রাথমিক পর্যায়ে চালু হচ্ছে 4 লেনে। বাঁচবে সময়, কমবে যানজট। এবং সরকার বিরোধী আন্দোলনে সহিংসতার প্রভাব নেপালের অর্থনীতিতে। ২৫০০ কোটি রুপি লোকসানের মুখে পর্যটন খাত। ক্ষমতার পালা বদলে দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। বাংলাদেশের আর্থিক খাতে স্টেক হোল্ডারদের গুরুত্ব ও ভূমিকা শীর্ষক এক আয়োজনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান-এজ মনসুর। সরাসরি যাচ্ছি সেখানে। So we need to transform that segment. We are bringing in the digital banks in Bangladesh. The request for proposals are on. We want to move very fast and bring in the additional players in the market to participate. So all these players together, we need an integrated system. An integrated payment system, instant payment system, and that's where we are here today to set it up. And I will again thank the Gates Foundation for offering us the help. You know that Bangladesh introduced a system which used to be called Binimoy, but that was an unfortunate failure, and it was destined to fail because it was part of the crony management and capitalism system given to mom and pops kind of firms, and they wasted the money and the time, more importantly time. And so we have to restart that process again. We hope with the Gates Foundation and the experience that the Mojoloop system has gained over time, we will inherit an instant payment system which is proven, time tested. In many countries it is in operation, and we'll have a successful launching of that down the line. And I thank the Gates Foundation for their help in that effort. So we look forward to work together to build up a system which will connect every player in the financial system into one singular platform. And it will be instant payment, instant settlement, and so on. So let's work towards that. Today's session is the beginning of that process. We had one long round of discussion in London this year. Was it? আর্থিক খাতে স্টেক হোল্ডারদের গুরুত্ব ও ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার বন্দর বাণিজ্যের খবর। নানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর। ভারত ভুটান থেকে পাথর আমদানি স্বাভাবিক থাকলেও নেপালের আন্দোলনে আটকা পড়েছে রফতানি করা পাট সহ আলুবাহী ট্রাক। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। সোহাগ।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সড়কপথের যে 4 দেশীয় স্থলবন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা, এই স্থলবন্দরে এই বন্দরটি বলে রাখি যে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু নানা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু বর্তমানে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকা, আবারও বন্দরের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি বিগত কয়েকদিন থেকে দেখছি যে এই বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকায় কিন্তু এখানে একটি কর্মযজ্ঞ চলছে। তবে নতুন করে বাধার বিপত্তি দেখা দিয়েছে যে নেপালের যে অভ্যুত্থান বা আন্দোলনের পর থেকে কিন্তু এই সেপ্টেম্বরের শুরু থেকে কিন্তু জেনেছি যে বাংলাদেশ থেকে নেপাল রপ্তানি করা যে সকল পাট পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু বন্দর ইয়ার্ডে আটকা পড়েছে। এতে করে কিন্তু গাড়ি বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। একই সাথে বলে রাখি যে এই সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে কিন্তু ভারতের সাথে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটা আবারও শুরু হয়েছে। আমরা জেনেছি যে দীর্ঘদিন ধরে তাদের যে ব্যবসায়ীগুলো, উভয় দেশের ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে একটি দ্বন্দ্ব চলে আসছিল। এরপর কিন্তু সেই কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু আবারও বিষয়টি সমাধান হয়, কিন্তু ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভুটান থেকে কার্যক্রম ভুটানের যে পাথরের আমদানির বিষয়টি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক থাকায় কিন্তু পুরো এলাকা কিন্তু এখন কর্মযজ্ঞ চলছে। আমি ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকলেও যে নেপালের যে বিষয়টি রয়েছে তারা আশা করছেন যে উভয় দেশের সরকার বা বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সমস্যা আলোচনার মাধ্যমে সমস্যা কাটিয়ে কিন্তু আবারও দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে, এমনটাই তাদের প্রত্যাশা। তবে আমি বলে রাখি এই আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকায় কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভরসার স্থল হয়ে উঠেছে এই স্থল বন্দরটি। আমরা দেখেছি যে গতকালও দেখেছি এবং আজকেও দেখেছি যে সকাল থেকে যে সকল পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করার ভারত এবং নেপাল থেকে, ভুটান থেকে, সে সকল গাড়ি কিন্তু সকাল থেকে পাথর নিয়ে এসেছে। একই সাথে বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু তাদের কার্যক্রম এখানে পরিচালনা করছে এবং বাংলাদেশ থেকে কিন্তু সে সকল গাড়ি কিন্তু সরাসরি ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। সাইবার হামলা ঠেকাতে বছরে ২,০০০ কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের ৩৬% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকাররাই বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলছে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংকসহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা। তথ্য বলছে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে ২০২৪ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ৫৩,৪১৩ কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট প্রায় ১৬.৫ কোটি। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখাসহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে ২,০০০ কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের ৩৬% ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০ বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় ২%। আপডেটেড থাকতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না। সাইবার হামলার মধ্যে ৬৮% ম্যালওয়্যার, ৪৮% ডস আর ফিশিং অ্যাটাক এবং ৪৬% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে ২৪%, আর সর্বোচ্চ ২৭% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টের বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে। তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি।
একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। বাংলাদেশ ব্যাংক বলছে হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয় তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। আলমাস কবির, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদনে যে 36% ব্যাংক সর্বোচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। সর্বনিম্ন বা মাঝারি পর্যায়ে কারা ঝুঁকিতে আছে সেই হিসেব যদি বাদও দেই, সরকার বলেছে নির্বাচনের আগে এই ঝুঁকি বাড়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি। এইটা যদি হয় একটি দেশের ব্যাংকিং খাতের সাইবার হামলার ঝুঁকির চিত্র, সর্বোচ্চ ঝুঁকির চিত্র, তাহলে সে দেশের ব্যাংকিং খাত বা প্রযুক্তি খাতে আসলে কি বার্তা দিচ্ছে এই তথ্যগুলো? না, বার্তা হচ্ছে একটাই, যে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। আমরা তো 2016-তে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে যে একটা মানি হাইস্ট হয়েছে এবং সেখানে যে কত অনেক টাকা যে আমাদের বিদেশে চলে গেছে, সে এই ধরনের সাইবার হামলা কিন্তু প্রায়ই হচ্ছে এবং ইনফ্যাক্ট গত কয়েক মাসে এটা কিন্তু অনেক বেড়েছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এর ফলে কিন্তু হ্যাকাররা অনেক সহজে এই সাইবার অ্যাটাকগুলো করতে পারছে। সো এইখানে যদি আমরা যদি আরো বেশি সতর্ক না হতে পারি, তাহলে কিন্তু আমরা আরো বেশি বিপদে পড়ে যাব। এবং যদি ব্যাংকিং খাতে এই ধরনের হামলা হয়, তখন কিন্তু পুরো দেশের একটা ইকোনমি কিন্তু একটা ধসের মধ্যে পড়বে। সো নির্বাচনের আগে আমাদের এ ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। একটা প্রধান যে আমাদের যেটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। যারা ইউজার আছেন, বিশেষ করে যারা ব্যাংকে যারা ইউজ করেন, বিশেষ করে যারা নেটওয়ার্কের ভিতরে কাজ করেন, তাদেরকে আরো বেশি সচেতন করতে হবে, ট্রেন্ড করতে হবে এবং কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এ বিষয়ে বারবার তাদেরকে রিমাইন্ডার দিতে হবে। একই সাথে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকগুলোকে প্রতি বছর তো বটেই, দরকার হলে ষান্মাসিক, দরকার হলে ত্রৈমাসিক একটা আইটি অডিট, সিকিউরিটি অডিট করা দরকার এবং প্রতি 3 মাস পর পর যে তাদের নেটওয়ার্কটা, তাদের সিকিউরিটি যেটা ব্যবস্থা রয়েছে সেটা যে রোবাস্ট আছে, সেটাকে তাদের যাচাই করা দরকার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সচেতনতা। আমি যদি যতই সিকিউর করি না কেন, আমার ইউজাররা যদি কেয়ারলেস হয়, তাহলে কিন্তু আমার এই নেটওয়ার্ক কিন্তু সুরক্ষিত থাকবে না। জি, আপনি বললেন কি করতে হবে, আমাদের কি করা উচিত। আসলে আমরা কি করতে উচিত ছিল, কোনটা আসলে আমরা পারিনি, যে কারণে ঝুঁকিতে পড়েছি, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয় কিনা? না, অবশ্যই। আমরা আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক ডিজিটালাইজেশন হয়েছে ঠিকই, অনেক ব্যাংক অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা অতটা বেশি গুরুত্ব কখনোই দেইনি। হ্যাঁ, দিয়েছি, কিন্তু আমার কেন জানি মনে হয় একটা দায়সারা ভাব ছিল সবসময়। এবং ধরুন একটা বিল্ডিং এ হয়তো মনে করেন আপনার হয়তো 6টা গার্ড লাগবে, সেখানে হয়তো আমি 2টা গার্ড দিয়ে মনে করেছি যে আচ্ছা ঠিক আছে, আমার বিল্ডিং এ তো গার্ড আছে, আমি তো সুরক্ষিত। কিন্তু আসলে তো সেটা না। আপনাকে আপনার নেটওয়ার্কটাকে যতটা সম্ভব সিকিউর করতে হবে। এ বিষয়ে আপনার যে ধরনের যে ইকুইপমেন্ট লাগবে, ফায়ারওয়াল লাগবে, যে ধরনের সফটওয়্যার লাগবে, সেগুলোতে ইনভেস্ট করতে হবে। আপনাকে একটু থামাতে চাই আমি একটি তথ্য দেওয়ার জন্য, যে আমাদের কাছে একটি তথ্য আছে যে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষার জন্য 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। আপনি বললেন যে আমরা হয়তোবা ওইরকম পদক্ষেপ নেইনি। আসলে এই টাকাটা তার মানে কি পর্যাপ্ত না? বছরে যে 2000 কোটি টাকা, সেটা কি পর্যাপ্ত না? আমি এটা এখন এভাবে বলতে পারবো না, তবে অবশ্যই আমাদেরকে যে এখান থেকে অনেক টাকা হয়তো অপচয় হতে পারে। আমাদের ঠিকমতো ডিজাইনটাকে ঠিকমতো হয়েছে কিনা, অপটিমাইজ করা হয়েছে কিনা নেটওয়ার্ক সিকিউরিটিকে, সেটা তো আমি জানি না। কিন্তু সেই জন্যই বলছি যে এটার জন্য বারবার অডিট দরকার। এবং এটা আমাদের এখন তো যেহেতু এখন নতুন নতুন টেকনোলজি চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, এই অডিটিংটা
তিন মাস না হলে অন্তত 6 মাস পর পর অবশ্যই করা দরকার। এবং আরেকটা জিনিস বলা দরকার যে এই যে ফায়ারওয়ালের কথা বললাম, যেটা নেটওয়ার্কের সিকিউরিটি সবচেয়ে বড় একটা অংশ, সেই ফায়ারওয়ালের উপরে কিন্তু একটা বড় ডিউটি রয়ে গেছে এখনো আমাদের এনবিআর এর। সো এই ডিউটি কিন্তু কমিয়ে নিয়ে আসা দরকার। যদি ডিউটি কমিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে ভালো ফায়ারওয়াল নেটওয়ার্ক যেগুলো ব্যাংক যারা আছে তারা ইউজ করতে পারছে এবং তারা বেশি বেশি করে তাদের নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারছে। তো সরকারের কিন্তু এদিকে একটু মনোযোগী হওয়া দরকার। জি, আপনি একজন প্রযুক্তি বিশেষজ্ঞ বললেও ভুল হবে না। তো আপনি প্রযুক্তি নিয়ে এত বছর ধরে কাজ করেন, আমাদের ব্যাংকিং খাতে যে ডিজিটালাইজেশনটা হয়েছে সেটা আসলে কতটা যথোপযুক্ত এবং সময়ের সাথে সাথে যে আপডেটটা দরকার সেটা আদৌ হয়েছে? অনেকটাই হয়েছে, আমি বলবো যে অনেকটাই হয়েছে। তবে একটা জিনিস বারবার করে যে জিনিসটা বলে আসছি আমরা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিদেশি সফটওয়্যার ইউজ করি। তো বিদেশি সফটওয়্যার যখন আপনি ইউজ করছেন তখন কিন্তু সেই সফটওয়্যারে যখন মেনটেনেন্স করা হয় তখন বিদেশিরা এসে সেটা মেনটেনেন্স করে বা বাইরে থেকে সেটা মেনটেনেন্স করে, এবং তখন কিন্তু আমাদের তথ্য কিন্তু একটা ঝুঁকিতে থাকে। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার। সো আমাদের দেশীয় প্রযুক্তিবিদদেরকে কিন্তু আরো বেশি দক্ষ করে তুলতে হবে এবং তাদেরকে ট্রেন আপ করতে হবে, বিশেষ করে সাইবার সিকিউরিটিতে, যাতে করে তারা এই ধরনের কাজগুলো, সার্ভিসগুলো আমরা দেশের মধ্যে থেকে নিতে পারি। তখন কিন্তু ঝুঁকিটা অনেকটা কমে আসে ঝুঁকি। সো এই ব্যাপারে আমরা কিন্তু সেই বেশি ভালো আমরা বেশি বেশি করে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারিনি, যেটা আমাদের এখন অবশ্যই করতে হবে। বিকজ সামনের দিকে তো আমরা আরো বেশি ডিজিটালাইজেশন করব এবং তখন কিন্তু ঝুঁকি আরো বাড়বে এবং নতুন নতুন টেকনোলজির ফলে কিন্তু ঝুঁকি বাড়তেই থাকবে। সো সচেতনতা এবং দক্ষতা আমাদের তৈরি করতেই হবে। জি, বাংলাদেশ ব্যাংক বলেছে যে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে তারা কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অতীত ইতিহাস যদি আমরা দেখি, 2024 সালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে, সাইবার হামলার ঝুঁকির কারণে অনলাইন সেবা তারা বন্ধ করেছে, বা রিজার্ভের চুরির ঘটনাটা তো আমরা জানি। বাংলাদেশ ব্যাংকই আসলে কতটা নিরাপদ? নিরাপদ বলছি তো নিরাপদ না, তার কারণ হচ্ছে আমি যতদূর বুঝি যে আমরা অতটা সচেতন না। আমরা কিন্তু অনেক জিনিস খুব ক্যাজুয়ালি নিয়ে নেই, আমরা কিন্তু অনেক জিনিস কেয়ারলেস কাজ করি আমরা। সো একটা ব্যাংকের কর্মকর্তা যে নেটওয়ার্কের যার অ্যাক্সেস আছে তার কি কি করা দরকার, কি কি করা দরকার না, কোন কোন জায়গা থেকে সে সাবধান থাকবে। যেমন মনে করেন তার টার্মিনালে সে হয়তো একটা ইউএসবি ড্রাইভ এনে সে ঢুকিয়ে দিল এবং সেখান থেকে হয়তো ফাইল কপি করলো, অথচ ওখান থেকেই কোনো একটা ম্যালওয়্যার তার নেটওয়ার্কে ঢুকে গেল। সো এই ধরনের খুব দেখে মনে হচ্ছে খুব একটা ইনোসেন্ট কাজ বা একটা খুব মনে হচ্ছে হার্মলেস কাজ, কিন্তু আসলে কিন্তু তা না। সো এই ধরনের তার সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি নিতে হবে এবং এটা কিন্তু আমার মনে হয় আইন করে নেওয়া দরকার। একটা জিনিস মনে রাখবেন যে গত কয়েক মাসে কিন্তু গত কয়েক কোয়ার্টারে এভরি 3 মাস পর পর কিন্তু প্রায় 100%-এর বেশি করে কিন্তু এই সাইবার হামলার পরিমাণ বাড়ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এবং এই যে যেটা বলছিলাম যে যেহেতু নতুন নতুন টেকনোলজিগুলো আসছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জন্য কিন্তু এই হ্যাকারগুলো তারা আরো বেশি আরো সহজে কিন্তু হ্যাকিং করতে পারছে, এই হামলাগুলো করতে পারছে। সো এইখানে আমাদেরকে এক্সট্রা আরো সতর্ক হতে হবে। সো এই জিনিসটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমার মনে হয় এটা এখন হাই টাইম, যেটা আমাদের এটা সচেতন হওয়া দরকার। জি, আসলে গ্রাহকরা এত কিছু বোঝে না সাইবার হামলা, তারা বোঝে তার তথ্য তার রাখা আমানত কতটা নিরাপদ, সেটা ব্যাংকিং খাত পারছে না। আপনার কথাই আমরা স্পষ্ট বুঝছি। একদম 30 সেকেন্ডে যদি বলেন, এই মুহূর্তে নির্বাচনের সময়ও খুব বেশি বাকি নাই, কতটা কঠোর হতে একদম সর্বোচ্চ কতটা আসলে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত? মানে ইমিডিয়েটলি একটা বড় ক্যাম্পেইন চালানো দরকার, যারা ব্যাংকে চাকরি করে তাদের জন্য এবং যারা ইউজার আছেন, যারা ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইউজ করে তাদের জন্য একটা বড় ক্যাম্পেইন চালানো দরকার। সরকার থেকে চালানো দরকার, ব্যাংকের নিজেরা তারা চালানো দরকার। সচেতন হতে হবে মানুষকে এবং ব্যাংকগুলোকে আইটি এক্সপার্ট দিয়ে তাদের নেটওয়ার্কটাকে বারবার করে যাচাই করা, অডিট করা, এই কাজটা অবিলম্বে করা দরকার। কেননা এই হামলার পরিমাণ বাড়বেই এবং কিছু মহল আছে যারা নির্বাচন নিয়ে অনেক বানচাল করতে চায়, আমাদের ইকোনমিতে ধস আনাতে চায়, তারা যাতে সাকসেসফুল না হয় এজন্য কিন্তু আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং গার্ডেড থাকতে হবে। জি, আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সাইবার হামলার ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। সড়কে উন্নয়নমূলক কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন। এসব উন্নয়ন প্রকল্পে খনন নীতিমালা না মানার কারণে আরও দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। শুধু জরিমানা নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কোরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে, একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে এ পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে, কেমন সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি বলছে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজের সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে, সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে। বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ, এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, রাজধানী মিরপুরের এই যে শামীম সরণি রয়েছে, সেই শামীম সরণির গলিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এর আগের যেই সংবাদ বুলেটিন সেখানে আমরা দেখিয়েছিলাম প্রধান সড়কে যে খোঁড়াখড়ি চলছে। এখন আমরা লক্ষ্য করছি যে এখানে শামীম সরণির যে গলি, সেই গলিতে একেবারে খোঁড়াখড়ি করে প্রায় 2.5 মাস ধরে এই রাস্তাটি এভাবেই ফেলে রাখা হয়েছে, এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। এখানে কোনো ধরনের কোনো যানবাহন আসলে ঢুকতে পারে না, বিভিন্ন ধরনের জরুরি সেবাদানকারী কোনো অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে আসতে পারে না। অর্থাৎ যারা এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে অসুস্থ হয়ে পড়ার পরে যদি কোনো অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করতে চায় সেটি কিন্তু আসলে আসতে পারে না। তো এভাবেই প্রতিনিয়ত দুর্ভোগে কষ্ট সহ্য করে এভাবেই তারা যে সেই চলাফেরা তারা করছেন। এলাকার বাসিন্দারা বলছেন যে এখানে উন্নয়ন কাজের জন্য এটা খোঁড়াখড়ি করা হয়েছিল এবং গত 2.5 মাস ধরে ঠিক এভাবেই ফেলে রাখা হয়েছে। এরপরে এটি
অতিরিক্ত উন্নয়ন করা হয়নি, বরঞ্চ এই রাস্তার মাথায় আরও ভয়ঙ্করভাবে আসলে খোঁড়াখড়ি হয়েছে, এইভাবেই আসলে জানাচ্ছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে যে রাস্তা খনন করা হয়েছিল সেই খনন করার পাশাপাশি এখানে যে নির্মাণ সামগ্রী রয়েছে ঠিক সেভাবেই ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রীগুলো। এটি কিন্তু পুরোপুরি আসলে বলা যায় যে 2019-এর যে সড়ক খনন নীতিমালা রয়েছে ঢাকা শহরের সেটি আসলে পরিপন্থী। এখানে বলা হয়েছিল যে খনন নীতিমালায় বলা হয়েছে যে পুরো রাস্তা আসলে একবারে খোঁড়া যাবে না, 15 দিনের ভাগে আসলে কাজ করতে হবে। সেক্ষেত্রে 15 দিন তো দূরের কথা, এটি 2.5 মাস হতে চললো এই রাস্তাটি এভাবেই পড়ে আছে এবং দিনের পর দিন এই কষ্ট লাঘব করে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে চলাফেরা করছেন। তো আমরা লক্ষ্য করছি যে উঁচু নিচু গর্ত রয়েছে, সব কিছু এভাবেই কিন্তু সহ্য করে মোটামুটি বলা যায় যে যারা এখানকার চলাফেরা করছেন প্রতিনিয়ত তারা এভাবে আসলে বসবাস করে আসছেন, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না। তাদের দাবি অতি সত্বর এই রাস্তাটি আসলে তাদের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য তারা আসলে দাবি তুলছেন। তো এই ছিল শামীম সরণি থেকে আমার হাতে সবশেষ। শেয়ারপাড়ার শামীম সরণি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। পদ্মা সেতুতে টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ETCS। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে 4টি লেনে লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা। সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর দুই পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হওয়ায় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয় ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায় তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লেগে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে। 2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETCS চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE এর লেনদেন। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি DSE এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেনদেনে ঢাকার পুঁজিবাজার রয়েছে একটি সন্তোষজনক জায়গায়। বলা যায় এখন পর্যন্ত 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে 269 কোটি 36 লাখ টাকা। এবং 3 সূচকের কথা যদি বলি, 3 সূচকে কিন্তু পয়েন্ট বেড়েছে। TSEX বা প্রধান সূচক সেখানে পয়েন্ট বেড়েছে 16.62 পয়েন্ট এবং সরিয়া সূচকে বেড়েছে 3.51 পয়েন্ট। বাছাইকৃত সূচক বা DS30 সূচকে এখন পর্যন্ত 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে 11.18 পয়েন্ট। একটু লেনদেনের চিত্রটা যদি আমরা আপনাদের দেখাই, সকাল থেকে কিন্তু শুরুর দিকটা 10টার সময় ঢাকার পুঁজিবাজারে যখন লেনদেন শুরু হয় শুরুর দিকটা কিছুটা নিম্নমুখী ছিল, এরপর 10:30টার পর থেকে কিন্তু ঊর্ধ্বমুখী লেনদেন চলে। 11টার পর থেকে কিছুটা লেনদেন নিম্নমুখী দেখা গেলেও এখন পর্যন্ত কিন্তু 3 সূচকই ইতিবাচক ধারায় রয়েছে। এবং গতকালকার লেনদেনের পরিমাণটাও যদি একটু বলি, গতকালও কিন্তু লেনদেন হয়েছিল 500 কোটি ছাড়িয়ে 732 কোটি 56 লাখ টাকা লেনদেন হয়েছিল গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে। এবং আজ দ্বিতীয় কার্যদিবসে 1.5 ঘন্টায় যেমনটা বললাম 269 কোটি 36 লাখ টাকা লেনদেন হয়েছে। আমরা যদি একটু দেখাই কোন কোম্পানিগুলো লেনদেনের দৌড়ে এগিয়ে আছে, শুরুতে আছে টেকনোড্রাক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 15 কোটি 98 লাখ। দ্বিতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 1.5 ঘন্টায় 12 কোটি 22 লাখ। এবং 3 নম্বরে আছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 10 কোটি 79 লাখ টাকা। এবং যেমনটা বললাম যে আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বরের শুরুর দিকটা পুরোটা সময় কিন্তু দেখা গিয়েছিল ঢাকার পুঁজিবাজারে
লেনদেন কিন্তু ইতিবাচক ধারায় ছিল, পয়েন্ট বেড়েছে এবং লেনদেনও কিন্তু গত 1 বছরের রেকর্ড ছাড়িয়েছে এবং সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত ঢাকার সময়ের বাণিজ্য। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। পরিবেশ রক্ষায় তোমাদের সম্মিলিত প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারে। মনে রাখবে, তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। আমি জানি স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয়। সময়, অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে। এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে, দেশের সকলের পক্ষ থেকে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। দেখছেন এ সময়ের বাণিজ্য। আজ থেকে জাতীয় সঞ্চালন লাইনে হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে যুক্ত হচ্ছে 80 লাখ ঘনফুট গ্যাস। বিস্তারিত জানাতে কূপ এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর 3 নম্বর গ্যাস কূপে। এখন থেকে কয়েক সেকেন্ড আগেই, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যেই এই যে দেখা যাচ্ছে যে এই কূপের যে পাইপলাইন, এই পাইপলাইন থেকে জাতীয় সঞ্চালন লাইনে 8 মিলিয়ন বা 80 লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হলো। এবং এই মুহূর্তে যেই এই প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের সাথে আছে। আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের এই যে গ্যাসটা যে এখন দিলেন জাতীয় সঞ্চালন লাইনে, আর কোনো প্রতিবন্ধকতা বা বাধ্যবাধকতা আছে কিনা ছাড়ার মধ্যে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের এই RP3 ওয়েলের গ্যাসের কাজ ওয়েলের কাজ শুরু হয়েছিল 12/7/2025 তারিখ এবং আজকে গতকালকে আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার, MD HGFL, MD বাপেক্স এদের শুভ উদ্বোধন পেয়ে গেছে এবং কাজ কমপ্লিট হয়েছে। এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা ন্যাশনাল গ্রিডে এই গ্যাস সঞ্চালন দেওয়া হলো এখনই। এবং আমাদের এই গ্যাস এর মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হলো, সাথে সাথে দেশও এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এবং এখান থেকে প্রায় আমরা LNG মূল্যে প্রায় 4,700 কোটি টাকা সেভ হবে। শুনছিলেন যে এই যে রশিদপুর 3 নম্বর কূপ থেকে এটা কিন্তু একটা চলমান কূপ ছিল, পুনঃখনন করা হয়েছে 12 জুলাই এবং 12 জুলাই পুনঃখননের পরে একবারে আগে এই কূপ থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযোজন করা হতো। এই মুহূর্তে সংযোজন করা হলো 8 মিলিয়ন বা 80 লক্ষ ঘনফুট গ্যাস সংযোজন করা হলো খুব কম সময়ের মধ্যে। 12 জুলাই এই কূপ পুনঃখননের কাজ শুরু হয় এবং 5 সেপ্টেম্বর প্রথম এখান থেকে যে গ্যাস পাওয়া গেছে তার সন্ধান দেওয়া হয় এবং গতকালকে চূড়ান্তভাবে এই কূপের গ্যাস পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এবং আজকে এখন থেকে কিছু সময় আগেই এই কূপের 80 লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হলো। এর মধ্য দিয়ে জাতীয়
গ্রেডে বা দেশের যে গ্যাস সংকট সেটা কিছুটাই লাঘব হবে বলে মনে করছেন এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা। মোটামুটি বলা যায় যে এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন এবং পুনঃ খননের মধ্য দিয়ে জাতীয় সঞ্চালন লাইনে একের পর এক সংযোজন করছেন এবং তারা সর্বশেষ এখন পর্যন্ত 14,20,00,000 ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। মোটামুটি এই ছিল রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে এই কিছু সময় আগে যে জাতীয় সঞ্চালন লাইনে 80 লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করা হলো তার সবশেষ। হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং থেকে সংগ্রহ করা চামড়া এখনও বিক্রি হয়নি। দীর্ঘদিন পরে থেকে এরই মধ্যে পচন ধরেছে। কম দামে বিক্রি করলেও থেকে যাচ্ছে বকেয়া। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসে চামড়া ক্রয় করে সর্বশান্ত হয়েছেন তারা। আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। সংকট থেকে উত্তরণে সরকারি সহায়তা দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোরবানির পশুর চামড়া লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, কওমি ও হাফিজি মাদ্রাসার অন্যতম আয়ের উৎস। কিন্তু কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনার এসব প্রতিষ্ঠান তাদের সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারেনি। বিক্রির সুযোগ না পেয়ে বহু প্রতিষ্ঠানের চামড়ায় পচন ধরেছে। বাধ্য হয়ে তারা নামমাত্র দামে বাকিতে চামড়া বিক্রি করলেও এখনও টাকা মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের আশ্বাসে কোরবানির পশুর চামড়া কিনে সর্বশান্ত হয়েছেন তারা। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকারি সহায়তা দাবি তাদের। এখানে বিভিন্ন এতিম, এরপর অসহায় ছাত্ররা পড়ে, তা যেই বেতন দেয় এটা দ্বারা মাদ্রাসা চলে না। এখন এই কোরবানির চামড়ায় আমাদের বড় একটা আশার বাণী দেখাইয়া কিন্তু আমরা বড় একটা লোকসানের ভিতরে আছি। আমাদেরকে সরকার উৎসাহ দিয়ে, লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য বলছে এবং আশ্বাস দিয়েছে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দেব, কিন্তু অবশেষে আমরা কোনোটাই তাদের কাছ থেকে পাইনি। বিগত দিনে চামড়া রাখা হইতো না, কিছু টাকা হাদিয়ে আসতো, ওই দিয়ে বোর্ডিংয়ে চলতো। আর এবছর চামড়া রাখার কারণে মাদ্রাসা, লিল্লার বোর্ডিংগুলো এখন বন্ধের পথে। স্থানীয় প্রশাসন বলছে, চামড়া বিক্রিতে সহযোগিতা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বিক্রি করতে এখনো পারেননি, আমি ওনাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি, তারা ওই মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে এবং তারা যেন চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ যেন তারা যথাযথভাবে গ্রহণ করে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চলতি বছর বরগুনায় 66 মেট্রিক টন লবণ বিতরণ করেছে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। মার্কিন প্যাটেন্ট অর্জন করেছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্স। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের সময় কোভিড-19 mRNA টিকা আবিষ্কার করে গ্লোব বায়োটেক। বানরের ওপর ট্রায়ালে টিকাটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়। 2020 সালে টিকাকে কোভিড-19 ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার mRNA টিকার মৌলিকত্বের জন্য মার্কিন প্যাটেন্ট অর্জন করেছে গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের ইতিহাসে ওষুধ শিল্পে অর্জিত প্রথম মার্কিন প্যাটেন্ট এটি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর স্বীকৃত মর্যাদাপূর্ণ ISO সনদ পেল এসিআই হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি। সম্প্রতি পণ্যের মান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, স্বাস্থ্যবিধি, উৎপাদন ক্ষমতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে এই সনদ দেওয়া হয়। এই সনদ প্রতিষ্ঠানটি শিল্পক্ষেত্রে কঠোর মানদণ্ড পূরণ ও উপযুক্ত মান বজায় রাখছে এমনটাই প্রমাণ করে। সনদ পাওয়া এই ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে টুইঙ্কেল বেবি ডায়াপার এবং ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ISO সার্টিফিকেশন প্রাপ্তির এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই হাইজিন প্রোডাক্টসের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ সহ অন্যান্যরা। নেপালের সরকার বিরোধী আন্দোলন, সহিংসতার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতে। প্রায় 2500 কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে খাতটি। হোটেলে ভাঙচুর ও লুটপাট হয়েছে, ব্যাহত হয়েছে ভ্রমণ। এই অবস্থায় পর্যটন খাত পুনরুদ্ধারে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড। সমৃদ্ধ সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় নেপাল। এই খাত থেকেই প্রতি বছর হাজারো কোটি টাকা আয় করে দেশটি। এবার সরকার পতনের আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে খাতটি। হোটেলে ভাঙচুর ও লুটপাট হওয়ায় পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে বুকিং বাতিল হয়েছে। এতে দেশটির পর্যটন খাত প্রায় 2500 কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে 2 ডজনের বেশি হোটেল ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই 800 কোটি রুপির ক্ষতি হয়েছে। পোখারা, ভেরহাওয়া, ঝাপা, বিরাটনগর, মাহুত্তারি, ধানগাড়ি ও তুলসীপুর সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে প্রায় 2000 কর্মীর জীবিকা হুমকির মুখে পড়েছে। তবে ক্ষমতার পালাবদলে আশার আলো দেখছে দেশটির পর্যটন বিভাগ। এর মধ্যেই পর্যটন খাত পুনরুদ্ধারের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তারা। হোটেল অ্যাসোসিয়েশন জানায় সব অংশীদারদের এক হয়ে পর্যটন খাতের পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দ্রুত ব্যবস্থার তাগিদ। ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলা বান্ধা স্থলবন্দর। স্বাভাবিক ভারত ভুটান থেকে পাথর আমদানি সহ ব্যবসায়িক কার্যক্রম। আন্দোলনে নেপালে আটকা রফতানি হওয়া পাট আলুবাহী ট্রাক। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনেই রাস্তা খনন। পরিত্যক্ত থাকছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। এই ছিল সময় বাণিজ্যের সঙ্গেই থাকুন সময়।